আজকে আমরা আলোচনা করব সিকেডি পেশেন্টের ডায়েট চার্ট কী হওয়া দরকার সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। কোনো প্রকারের কিডনির সমস্যার সাথে সাথে পরিচিত মানুষরা বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন। তারা বলে থাকেন কোনো মানুষের কিডনির সমস্যা থাকলে এই সমস্ত খাবার নিষেধ করেছে, এই সমস্ত খাবারগুলো খাবেন না। আবার অনেকেই বলে থাকেন অমুক মানুষের ডায়ালিসিস চলছে, ডাক্তারবাবু এই সমস্ত খাবারকে অ্যালাউ করেছে, সবেমাত্র শুভ, কেন খেতে পারে না? এই সমস্ত প্রত্যেক দিন বিভিন্ন প্রকারের মিসকনসেপশন। তাই আমি সবসময় বলে থাকি, আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন, আপনার ডায়েট প্ল্যান আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে বানান এবং ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে বানান। তার কারণ একজন কিডনি পেশেন্টের কিডনি ফেলিওর পেশেন্ট বা ডায়ালিসিস চলছে, তিনজনেরই কিন্তু ডায়েট প্ল্যান প্রত্যেকের আলাদা আলাদা দরকার। আমি ডায়েটিশিয়ান ডেন্টিস্ট এর বিশ্বাস, তো বিস্তারিতভাবে আজকে আপনাদের সাথে আমি থাকবো। অনেক কিডনি ডিজিজের পেশেন্ট ডায়েট প্ল্যান কী হওয়া দরকার, সেই ডায়েট প্ল্যানের মাধ্যমে আমরা কিডনি পেশেন্টকে ফাংশনিং ঠিকঠাক হতে পারে এবং তার রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলা যায় এবং নেগেটিভ এফেক্ট না পড়ে থাকেন। তার জন্য আপনারা অবশ্যই আমার সাথে সঙ্গে থাকুন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। শুরু করছি আজকে। আপনার পরিবারের যদি কিডনির সমস্যা থাকে তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হবে বলে আমি মনে করি। যে মানুষটি 1 মাসের চেয়েও বেশি কিডনির সমস্যায় ভুগছেন, সেই পেশেন্টটিকে ক্রনিক কিডনি ডিজিজে ভুগে থাকে। আমরা সাধারণত যে সমস্ত খাবার খেয়ে থাকি সারাদিনে, সেই সমস্ত খাবারকে আমরা সাধারণত 4টে ভাগে ভাগ করি বায়োলজিক্যাল। তাহলে প্রধানত 4টে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট, আর একটা ভিটামিন আর মিনারেলস। প্রথমেই আলোচনা করব কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে। সারাদিনে যে কার্বোহাইড্রেট বা শর্করা বেশিরভাগ ভাত বা মুড়ি বা রুটির মাধ্যমে আমরা কিন্তু প্রবেশ করে থাকি। তো এই সমস্ত এখন একজন কিডনি পেশেন্টের সাথে সাথে যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু ডায়াবেটিসের জন্য কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে সমস্ত বিধিনিষেধ আছে কিডনির সমস্যার জন্য, সেই সমস্ত বিধিনিষেধ মেনে চলা উচিত। যদি আপনি ডায়াবেটিসের সমস্যা না থেকে থাকেন, তাহলে কিন্তু এই বিষয়ে আপনাকে তেমন কিছু বিধিনিষেধ মেনে চলার দরকার নাই। আপনি যদি ইচ্ছা হয় সারাদিনে 1-2 মিষ্টি খেতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় সারাদিনে 1 কাপ চাও খেতে পারেন, কিন্তু মুড়ির বিষয়ে অবশ্যই আপনাকে কনসাস হতে হবে। মুড়ির মধ্যে অতিরিক্ত সল্ট ব্যবহার করা না থাকে। মুড়ি খেলে অবশ্যই লবণ ছাড়া মুড়ি খেতে হবে। আর যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে এই বিষয়ে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। এখন আসা যায় ফ্যাট প্রসঙ্গে। সারাদিনে যে সমস্ত ফ্যাট গ্রহণ করছি বা প্রবেশ করছে, সেই সমস্ত বেশিরভাগ ফ্যাটই কিন্তু তেলের মাধ্যমে আমরা গ্রহণ করছি, অর্থাৎ ভোজ্য তেল বা রান্নার তেলের মাধ্যমে। একজন কিডনি পেশেন্টের যখন সমস্যা হচ্ছে, সাথে সাথে আমরা বাড়ির মানুষজনরা তাকে সেদ্ধ খাবার, তেল ছাড়া খাবার, মশলা ছাড়া খাবার বাধ্য খেতে। কিন্তু সেই খাবারটার মধ্যে তেল, মশলা, লবণের পরিমাণ কম থাকার জন্য সেই সমস্ত স্বাদ তেমন কিন্তু থাকে না। তার ফলে প্রথম 2-4 দিন খেলে, পরবর্তী খেলে পেশেন্টের সেই সমস্ত খাবার কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করে এবং অ্যাভয়েড করার সাথে সাথে সেই সমস্ত দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। পেশেন্টের রোগ প্রতিরোধক ক্ষমতা আস্তে আস্তে কমে আসে। আপনাদের জানিয়ে রাখি, একজন কিডনি পেশেন্ট তেলের বিষয়ে কোনো প্রকারের বিধিনিষেধ নেই। একজন সুস্থ মানুষ যে পরিমাণে তেল খাচ্ছে, সে কিডনি পেশেন্ট সেই পরিমাণে তেল খেতে পারে। তেল বলতে আপনার বিভিন্ন রকমের কোর কমপ্লেক্স কোকোনাট তেল হতে পারে, তার মধ্যে কোকোনাট অয়েল হতে পারে, সর্ষের তেল হতে পারে, আপনার অলিভ অয়েল হতে পারে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হতে পারে। সেগুলো অবশ্যই অর্গানিক বলে অবশ্যই ভালো হয়। অবশ্যই ডুবো তেলে ভাজা খাবার খাওয়া যায় না। কিডনি পেশেন্টের সাথে সাথে একজন সাধারণ মানুষের ততটাই ক্ষতিকারক। দেখুন, অল্প ঘি দেওয়া হয়েছে, সেই কিডনি পেশেন্টের খাওয়া যাবে না। এই সমস্ত মিসকনসেপশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অতিরিক্ত পরিমাণে ঘি বা তেল বা মাখন সে অবশ্যই গ্রহণ করা যাবে না, এটা অবশ্যই হানিকারক। এবার মশলা সম্পর্কে আমরা আসতে পারি। প্রত্যেকটা মশলা, রান্নাঘরে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি, সেগুলো নির্দ্বিধায় কিন্তু খেতে পারে। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, প্রত্যেকটা মশলা কিন্তু খেতে পারে। শুধুমাত্র হলুদের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। তার কারণ হলুদ এমন একটা কম্পোনেন্ট, কারকিউমিন এমন একটা জিনিস আছে হলুদের ভিতরে, যেটা অতিরিক্ত প্রবেশ করলে
সেই পেশেন্টের শরীরে কিন্তু ইউরিনারি অক্সালেটের পরিমাণ বেড়ে যেতে পারে। অক্সালেট বেড়ে গেলে কিডনি পেশেন্টের কিডনি স্টোনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তবে আপনারা ইমিউনিটির কথা মাথায় রেখে আপনার রান্নাঘর থেকে কখনোই কিন্তু আপনি হলুদটা বাদ দেবেন না, কারণ প্রত্যেক দিন রান্নাতে আপনি হলুদ ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এই বেকিং সোডা আমাদের অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। একজন কিডনি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে। আপনার লবণের ক্ষেত্রে আসে সারাদিনে 3 থেকে 5 গ্রামের বেশি লবণ কিন্তু গ্রহণ করা উচিত নয়। 1 চা চামচের লবণের ওজন প্রায় আপনার 5 গ্রাম পর্যন্ত হতে পারে। তাই প্রতিদিনের যে বরাদ্দ লবণ, সেই লবণ 1 চা চামচের বেশি লবণ কিন্তু ব্যবহার করা যাবে না, তার চেয়ে কম পরিমাণে লবণ ব্যবহার করতে হবে। সারাদিনের যে লবণ, সেই লবণটাকে আপনি একটু পুড়িয়া হিসাবে আপনি একটা কাগজের ভিতরে আপনি রাখতে পারেন এবং সেটা অন্যান্য যে রান্না যখন করছে তখন বাড়ির লোকের রান্না করছেন সেই লবণ ছাড়াই কিন্তু রান্না করবেন। তারপরে ওনার তরকারিটা তুলে রাখবেন। সেই তুলে রাখার পরে সেই তরকারিতে যখন সরাসরি যে লবণটা ভাগ করে রাখা হয়েছে সেই লবণটা ওখানে অ্যাপ্লাই করবেন অল্প অল্প করে সারাদিনে। কিন্তু এইরকমভাবে যদি লবণটা দেন তাহলে কিন্তু লবণটা বেশি হবে না। তাই আপনার এই লবণটা খুব গুরুত্বপূর্ণ। আর কোনো রকমের সন্দক লবণ, পিঙ্ক সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্ট, এই সমস্ত লবণ কিন্তু কিডনি পেশেন্টের ব্যবহার করা যাবে না। কিন্তু এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেই পটাশিয়াম থাকার জন্য যথেষ্ট ক্ষতিকারক। তাই সাধারণ খাদ্য লবণের সাথে অবশ্যই ব্যবহার করতে পারেন। নোনতা খাবার আপনারা অ্যাভয়েড করবেন। অর্থাৎ মনে করুন আপনি রান্নার মধ্যে আপনি নুন এবং লবণ দিলেন না, এদিকে আপনি নোনতা বিস্কুট খাচ্ছেন, আপনি আচার খাচ্ছেন, আপনি সস খাচ্ছেন, আপনি পাঁপড় খাচ্ছেন, প্রত্যেকটি খাবারে কিন্তু প্রচুর পরিমাণে লবণ। তাই একজন কিডনি পেশেন্ট এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি একজন কিডনি পেশেন্টের প্রোটিন বিশেষ দরকার। আমরা প্রতিদিন কিডনি পেশেন্টের যে ক্রিয়েটিনাইনের মাত্রা বেড়ে যাচ্ছে তখন কিন্তু প্রোটিনকে আমরা বন্ধ করে দিই। দেখুন, প্রোটিন বন্ধ করে দিলে সেই পেশেন্টের ক্রিয়েটিনাইনের মাত্রা কমে যাবে ঠিকই, কিন্তু প্রোটিন বন্ধ করে দেওয়ার ফলে সেই পেশেন্টের রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু একদমই কমে যাবে। সেই পেশেন্টের শরীরে বিভিন্ন রকমের ইনফেকশন দেখা যাবে এবং এই ইনফেকশন কিডনি ডিজিজের ক্ষেত্রে কিন্তু আরও কিডনি ফেলিয়ার পেশেন্ট আপনি তৈরি করে দেবেন, কিন্তু তারপরে কিন্তু আরেকটা মারাত্মক ডিজিজ তৈরি হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বলবো প্লান্ট বেসড প্রোটিন অর্থাৎ উদ্ভিজ্জ প্রোটিন, আপনার যে কোনো প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিন নিতে পারেন। তবে সয়াবিনের প্রোডাক্ট দিতে পারেন, সয়াবিনের বড়ি খেতে পারেন, সয়াবিন খেতে পারেন, সয়া মিল খেতে পারেন, আপনি টবু খেতে পারেন, আপনি সয়া পাউডার আটার সাথে মিশিয়ে রুটি হিসাবে গ্রহণ করতে পারেন। একটি খাবার কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাই আমি বলবো ডাল খেতে পারেন, ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। মোটামুটি 1 বাটি ডালের মধ্যে 6 গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যেতে পারে। ডালের মধ্যে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ডালটিকে যখন আগের দিনে আপনি ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে ডালের জলটা ফেলে দেবেন, তারপরে রান্না করবেন। সেক্ষেত্রে কী হয়, ডালের ভিতরে যে অতিরিক্ত পটাশিয়াম এবং ফসফরাস থাকে তা অনেকটাই কমে যায়। আবার যদি আপনি ভেজিটেরিয়ান মানুষ হয়ে থাকেন, সারাদিনে আপনি দুধ খেতে পারেন, আপনি মাছ খেতে পারেন, অল্প পরিমাণে চিকেন খেতে পারেন। প্রতিদিন মাছ মাংস এইরকম খাবেন না। একদম কিডনি পেশেন্টের সবসময় চেষ্টা করতে হবে ভেজিটেরিয়ান ডায়েট প্ল্যান ফলো করা দরকার। গবেষণায় দেখা গেছে যে সমস্ত ভেজিটেরিয়ান তাদের রক্তে ক্রিয়েটিনাইনের মাত্রা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। তার নন ভেজিটেরিয়ান যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনাইনের মাত্রা যথেষ্ট কম আস্তে আস্তে বৃদ্ধি পায়। তার মানে সবাই জানি আমরা ভিটামিন বা মিনারেল খুব ভালো একটা উৎস, কিন্তু মিনারেলসের মধ্যে এমন দুটি মিনারেলস রয়েছে যে মিনারেলসগুলো একটা কিডনি পেশেন্টের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকার। তার মধ্যে সর্বপ্রথমে যেটা বলা দরকার সেটা হলো ফসফরাস এবং পটাশিয়াম। সবসময় আপনি চেষ্টা করবেন আপেল, নাশপাতি, পেয়ারা, পেঁপে এবং আনারস, এই 5টা ফল ছাড়া কোনো প্রকারের ফল আপনি গ্রহণ করবেন না। আপনি যদি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, ফলের মতো সবজিতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। তাই ফসফরাসের মাত্রা বেশি থাকে, সেই সমস্ত সবজিগুলো অবশ্যই কিডনি পেশেন্টের ক্ষেত্রে অ্যাভয়েড করে চলতে হবে। এবং সাধারণ মানুষ কোন সবজিটি বন্ধ করতে হবে সেটা কিন্তু জানে না। কোন সবজিটি বেশি পরিমাণে পটাশিয়াম আছে সেটা নির্ধারণ করা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু অসম্ভব। তাই কোনো প্রকারে লিপিড ভেজিটেবল বা শাকসবজি
পাতাযুক্ত শাকসবজি এইগুলো কিন্তু বর্জন করতে হবে। বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, ওলকপি এই সমস্ত সবজিগুলো অ্যাভয়েড করতে হবে। এবং তার সাথে সাথে মাটির নিচে যে সমস্ত সবজি বা ভেজিটেবল যেগুলো হয় তার মধ্যে বিশেষ করে গাজর রাখতে পারেন এবং পেঁয়াজ এবং এই তিনটি আপনি রাখতে পারেন। আর অন্যান্য যে সবজিগুলো মাটির নিচে আছে সেই সমস্ত সবজিগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না। প্রত্যেকটি সবজি কিন্তু একটা কিডনি পেশেন্টের ক্ষতিকারক হতে পারে। আলু থেকে শুরু করে দূরে থাকার চেষ্টা করবেন। আলু আপনার রক্তের পটাশিয়ামের মাত্রা দ্রুত বৃদ্ধি পাবে এবং তাহলে কিডনি পেশেন্টের কী সর্দি কাটবে। অর্থাৎ গাছের মধ্যে যে সমস্ত সবজিগুলো হয় বিশেষ করে বেগুন, ঝিঙে, উচ্ছে, ভেন্ডি, তেতো করলা, লাউ, কুমড়ো এই সমস্ত সবজিগুলো কিন্তু কিডনি পেশেন্ট বা কিডনি ফেলিওর পেশেন্ট খেতে পারে। বা কিডনি পেশেন্টের সবজি খাওয়ার সময় একটা লিচিং প্রসেস অবশ্যই ফলো আপ করতে হবে। লিচিং প্রসেস হচ্ছে এমন একটা পদ্ধতি, প্রত্যেকটি সবজিকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটবেন, অন্তত 2 ঘন্টা আপনি জলের ভিতরে ঢুকিয়ে রাখবেন। সেই সবজিকে একবার সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবেন। এতে কি হয়, সবজির ভিতরে যে হাই পটাশিয়াম কন্টেন্ট থাকে, ফসফরাস থাকে, তার মাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। তার ফলে সেই সবজিটা রান্না করে সেই কিডনি পেশেন্ট আপনি দিতে পারেন। এই সমস্ত বিষয় ছাড়াও আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।